আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। ঈদযাত্রায় শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। ঈদযাত্রার সর্বশেষ খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, ঈদযাত্রা ঘিরে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই একটা চেয়ার বড় সাহেব আসেন, এখানে আমার পাশে বসেন। আসেন না, আসেন আসেন আসেন, আপনি থাকলে আমার একটু সাহস হবে। আসেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের আদেশ আজ। আদালত প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সাবরিনা, রায়ের বিষয়ে এখনো কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। তোয়া, আজকে আপনি জানেন যে মেয়র ইশরাক হোসেনকে হচ্ছে মেয়র হিসেবে শপথ না পড়ানোর জন্য নির্দেশনা না চাওয়া হয়েছে, সেটির ব্যাপারে হচ্ছে আজকে আদেশ দিবেন হচ্ছে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। আজকে দুপুর 12টায় হচ্ছে তারা কালকে এজলাসে জানিয়ে দিয়েছিলেন যে আজকে দুপুর 12টায় হচ্ছে এই আদেশটি দেয়া হবে। এছাড়া কালকে হচ্ছে শুনানি হয়েছিল এবং শুনানির মধ্যে হচ্ছে ইশরাক হোসেনের পক্ষে যে আইনজীবী ছিলেন তারা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং সেই সাথে যে রিটটি করেছেন গত বুধবার, যে রিটটি হয়েছে, যে রিটকারীর পক্ষের যে আইনজীবী আছেন তিনিও হচ্ছে এখানে যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং পাল্টাপাল্টি যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। এবং সেই সাথে এখানে যেমন ইশরাকের পক্ষে যে আইনজীবীরা যারা আছেন তারা হচ্ছে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল, তারা বলেছেন যে এই যে আদালতের যে রায়ের বিরুদ্ধে সেটি আপিল করার অধিকার শুধুমাত্র হচ্ছে বিবাদী পক্ষের আছে, অর্থাৎ থার্ড পার্টি যারা হচ্ছে থার্ড পার্টির হচ্ছে কোনো এখানে আপিল করার কোনো সুযোগ নেই, কোনো কিছু করার সুযোগ নেই। সেখানের মধ্যে যে আপনার সাক্ষীর নাম এবং সাক্ষ্য গ্রহণকে নেওয়া হয় এদের নামের হচ্ছে এর মধ্যে হচ্ছে মিল নেই এবং সেই সাথে যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল এটি বলেছেন যে এই যে রিটকারীর যে হচ্ছে রিটটি করেছেন তাদেরকে শুধুমাত্র আদালতের সময় নষ্ট করার জন্য তাদেরকে হচ্ছে কোনো ব্যবস্থা গ্রহণ করা। এবং সেই সাথে যেটি বলেছেন যে রিটকারীর আইনজীবী যেটি জানিয়েছেন যে এখানে যে হচ্ছে যে বিচারক হচ্ছে রায় দিয়েছিলেন সেই বিচারকের হচ্ছে আইন অনুযায়ী হচ্ছে তারা রায়টি দিতে পারেননি, তাদের বিচারকের মতদত ছিলেন। তো এখন পর্যন্ত আমরা অপেক্ষমান আছি যে ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে এখানে সচিবালয় এবং বিভিন্ন এলাকায় হচ্ছে এই মেয়রের শপথ না পড়ানোর জন্য কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গেছে এবং ঢাকাবাসী সবাই হচ্ছে বিক্ষোভ শুরু করেছে এবং যত হচ্ছে হয়ে গেছে। তো এখন হচ্ছে 12টার দিকে আসলে আদেশ শুরু হবে এবং পরবর্তীতে আমরা আসলে আপনাকে জানাতে পারবো যে এই আদেশে আসলে কি হয়, যে রিটটি আসলে খারিজ হয়ে যেতে পারে, রিটটি বহালও হয়ে যেতে পারে। তো এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মৎস্য ভবন এলাকায় জড়ো হচ্ছেন ইশরাকের সমর্থকরা। আদালতের রিটের আদেশের অপেক্ষায় আছেন আন্দোলনকারীরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, কি বলছেন আন্দোলনকারীরা? তো আজকে সকাল 9টা থেকে 9:30 দিক থেকে একদম বলা যায় যে 10টা পর্যন্ত আমরা যখন নগর ভবনের সামনে ছিলাম তখন দেখেছি সেখানে কিন্তু অন্যান্য দিনের মতো আছে, কিন্তু ইশরাককে মেয়রের শপথ পাঠ করানোর যে ব্যাপারটা ছিল সেটির ব্যাপারে কিন্তু তার কোনো সমর্থকরা সেখানে জড়ো হয়নি। তবে আমরা এখন এই মুহূর্তে আছি মৎস্য ভবনের সামনে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি আসলে আশেপাশে মৎস্য ভবনের আশেপাশের এলাকা জুড়ে কিন্তু এখানে ইশরাকপন্থী যারা রয়েছেন, ইশরাকের সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু একত্রিত হয়ে জড়ো হয়েছেন এবং প্রত্যেকে আসলে এখন পর্যন্ত অপেক্ষা করছেন আদালতের রায়ের জন্য, অর্থাৎ আদালতে কি রায় হবে সেটির উপরে তার উপরে নির্ভর করে আসলে তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবে বলেই কিন্তু তারা জানিয়েছিলেন। এবং আজকে কিন্তু সকাল থেকে যদি একটু বলি যে আজকে সকাল থেকে কিন্তু সকাল 10টা পর্যন্ত কিন্তু আলটিমেট দেওয়া ছিল যে তাদের ইশরাকপন্থী যারা রয়েছেন তারা আন্দোলনকারীরা কিন্তু আলটিমেটাম দিয়েছিলেন যে আসলে 10টার মধ্যে যদি এই ব্যাপারে কোনো রায় না আসে বা এই ব্যাপারে যদি কোনো নির্দেশনা না আসে সেক্ষেত্রে কিন্তু তারা আরও কঠোরভাবে তারা আন্দোলনে নামবেন। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
মৎস্য ভবন থেকে শুরু করে কাকরাইল ও সচিবালয়ের আশপাশ এলাকায় কিন্তু ইশরাকের সমর্থনে যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। এবং এখানে আমরা দেখেছি যে আসলে নগরবাসীর ব্যানার থেকে শুরু করে বিএনপির বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু তারা যারা আছেন নেতাকর্মী থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এখানে একত্রিত হয়েছেন। এবং এখন পর্যন্ত মৎস্য ভবনের সামনের এলাকার পুরো এলাকা জুড়েই কিন্তু আসলে এখানে আমরা দেখেছি যে দলে দলে সকাল থেকে মানুষ আসা শুরু করেছে এবং তারা সবাই একত্রিত হয়ে এখানে ভিড় করেছেন এবং প্রত্যেকে কিন্তু একটাই স্লোগান দিচ্ছেন যে যত দ্রুত সম্ভব মেয়র হিসেবে ইশরাকের শপথ পাঠ করানো হোক। এবং আমরা সকাল থেকে কয়েকজনের সাথে কথা বলেও কিন্তু এটি জানতে পেরেছি যে আসলে আদালতের রায়ের উপর নির্ভর করে তারা তাদের কর্মসূচি পরবর্তী কর্মসূচি তারা গ্রহণ করবেন। তবে এই কথা তারা মুখে বললেও কিন্তু আমরা এর আগে থেকে দেখতে পাচ্ছি আসলে এখানকার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে তারা আসলে চেষ্টা করছেন এবং তারা যতটুকু বোঝাচ্ছে যে তারা হয়তোবা তারা বলছেন যে আসলে তারা হয়তো লং মার্চ টু যমুনা কর্মসূচি তারা করতে পারেন। এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা তেমনটাই লক্ষ্য করছি। আসলে এখানে যারা রয়েছেন নেতাকর্মী থেকে শুরু করে বাকিরা যারা রয়েছেন আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এখানে সেভাবেই প্রস্তুতি নিয়ে রয়েছেন এবং কয়েকজনকে আমরা এটাও দেখেছি যে তারা বলছেন যে আসলে লং মার্চ টু যমুনা তারা আছে করেই ছাড়বে যদি কিনা রায় তাদের পক্ষে না আসে সেক্ষেত্রে। এবং ইশরাক সমর্থনে যারা রয়েছেন ইশরাক সমর্থন যারা করছেন তারা কিন্তু সকাল থেকে এখানে এই রোদের মধ্যে তারা দাঁড়িয়ে আন্দোলন করছে এবং দেখতে পাচ্ছেন হয়তো যে তারা কিন্তু মৎস্য ভবন থেকে ওই পাশ দিয়ে তারা পুরো জায়গাটা কিন্তু তারা একদম এলাকা ঘিরে রেখেছে এবং তারা কয়েকবার কিন্তু এই স্লোগানও দিয়েছে যে তারা মার্চ টু যমুনা তারা করবে। এবং তাদের গতকালকে যে হুঁশিয়ারি ছিল আসলে যে যদি ইশরাকের মেয়র হিসেবে শপথ না পাঠ করানো হয় সেক্ষেত্রে তারা যে বলেছিলেন আসলে কঠোর। গত কয়েকদিন ধরে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে, এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। সিলেট, নেত্রকোনা ও নোয়াখালীর পরিস্থিতি জানাবো সহকর্মী খালেদ আহমেদ, জিয়াউর রহমান ও মাওলা সুজনের কাছ থেকে। প্রথমে আমরা যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী খালেদ। আজ সিলেটে বৃষ্টি হয়েছে কি এবং জলবদ্ধতার জন্য কি ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে, আমাদেরকে বিস্তারিত একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে সিলেটের নিম্নাঞ্চল ইতিমধ্যে বেশ কিছু এলাকা নিম্নাঞ্চলের প্লাবিত হয়েছে এবং একই সাথে টানা বৃষ্টির কারণে সিলেট নগরীর বিভিন্ন এলাকা জালপাড়া, মেডিকেল রোড সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই জলাবদ্ধতার কারণে বিভিন্ন বাসাবাড়িতে পানি ওঠে এবং নগরবাসীকে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। আপনাকে জানিয়ে রাখি, সিলেটে গত সোমবার সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং আজ বুধবার সকালেও বৃষ্টি হয়েছে। এখন একটু বৃষ্টি নেই, তবে টানা বৃষ্টির কারণে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তবে কোনো নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না, এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এবং আমরা কথা বলেছিলাম আবহাওয়াবিদ সজীব হুসাইনের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে আজ সন্ধ্যা পর্যন্ত সিলেটে টানা বৃষ্টি হওয়ার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও সিলেটে বৃষ্টি হবে। এবং আজ সকাল পর্যন্ত, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত 24 ঘন্টায় সিলেটে 197 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, গতকাল মঙ্গলবার সকাল 9টা থেকে আজ বুধবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে 30 সেন্টিমিটার, সিলেট পয়েন্টে 37 সেন্টিমিটার, ছাতক পয়েন্টে 36 সেন্টিমিটার, সুনামগঞ্জ পয়েন্টে 44 সেন্টিমিটার, দিরাই পয়েন্টে 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া কুশিয়ারা নদীর পানি সিলেটের জকিগঞ্জের আমলশীত পয়েন্টে 24 সেন্টিমিটার, বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে 41 সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে 42 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে সিলেট নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল সেসব এলাকার মানুষজন কিন্তু এখনো কিছুটা দুর্ভোগ পোহাচ্ছেন, অনেকেই আসলে বাসাবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন এমন খবরও আমরা পেয়েছি। তবে আরেকটি বিষয় হচ্ছে যে সিলেটে বৃষ্টি হলেই কিন্তু এখানকার মানুষ একটা চরম আতঙ্কের মধ্যে থাকেন, একটা শঙ্কার মধ্যে থাকেন। আপনি জানেন যে 2022 সালে যে সিলেটে ভয়াবহ বন্যা হয়, এরপর থেকেই আসলে
আসলে 2023, 2024-এও বন্যা হয়েছে, এবারও বন্যা হতে পারে এমনটি আসলে শঙ্কা করছেন বা আশঙ্কা করছেন সিলেটের মানুষ। তো আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সিলেটে এই নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই সিলেট নগরীর যে সমস্ত এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় সে সমস্ত এলাকায় সিলেট সিটি কর্পোরেশন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছে। তো এই ছিল সিলেট থেকে নদ নদীর পানি বৃদ্ধি নিয়ে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব নেত্রকোনায়, সেখানে রয়েছেন সহকর্মী জিয়াউর রহমান। খালেদ, আপনি যেমনটি বলছিলেন, আমি যদি নেত্রকোনার সর্বশেষ যে নদ নদীর যে পানি, সেই পানির অবস্থা যদি আপনাদেরকে জানাই, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জেলার একেবারেই সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা উপজেলার ডাক বাংলো যে পয়েন্ট, এই কলমাকান্দা পয়েন্টে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। উবধাকালী নদী, এই নদীটি একটি পাহাড়ি নদী। এই পাহাড়ি নদী দিয়েই মূলত ভারতের মেঘালয়ে যে বৃষ্টিপাত হয়, সেই মেঘালয় থেকে কিন্তু পাহাড়ি যে ঢল, সেই ঢলের পানি কিন্তু উবধাকালী নদী দিয়ে নেমে এসে কলমাকান্দা সহ আশেপাশের যে অঞ্চল সেটি কিন্তু বিশেষ করে প্লাবিত হয়। তো আমরা আজকের যে অবস্থা সেটি আমরা যদি একটু জানাতে চাই, আমরা নেত্রকোনার যে প্রধান প্রধান নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে সোমেশ্বরী, উবধাকালী এবং ধনু, কংস নদী, এর মধ্যে 5টি পয়েন্ট আছে। 5টি পয়েন্টের মধ্যে কিন্তু আজকে সকাল 9টায় আমাদেরকে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র যে বিষয়টি জানিয়েছে যে সোমেশ্বরী নদীর 2টি পয়েন্টে কিন্তু পানি কমছে। তবে জেলার যে উবধাকালী নদী রয়েছে এবং ধনু নদ রয়েছে, কংস নদ রয়েছে, এসব নদের 3টি পয়েন্টে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি ঢলের কারণে এবং গত 2 দিন ধরে কিন্তু থেমে থেমে বৃষ্টির ফলে এসব নদীর পানি বাড়ছে। তবে পানি কিন্তু বিপদ সীমার অনেকটাই নিচে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আমরা এখানকার একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, এই যে আপনাদের এই এলাকায় পানির অবস্থা যদি একটু বলতেন। যেহেতু আমাদের এই কলমাকান্দার পাশে রয়েছে এই মেঘালয় পাহাড়ের একবার সীমান্ত ঘেঁষা এই উপজেলা। এখানে বেশ কয়েকটি নদী রয়েছে, গণেশ্বরী নদী, মঙ্গলেশ্বরী নদী এবং মহাদেব নদ। এই নদীগুলো দিয়ে যখন ওই মেঘালয়ের যে প্রচুর বৃষ্টিপাত হলে এই পানিগুলা আসে এবং প্লাবিত হয়, এটা বেশ কয়েক ঘন্টার জন্য প্লাবিত হয়, তারপর আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসে। তো এটা আমাদের উবধাখালী নদী, এই নদীর পানি বর্তমানে স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটা মনে করছি যে প্রতি বছর যে ধরনের পানি হয় সেই পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত আমরা বন্যা বা এই ধরনের কোনো কিছু মনে করছি না। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এখানকার একজন স্থানীয় বাসিন্দা, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে বর্তমানে যে নদ নদীর পানি কিছুটা বাড়লেও কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো আতঙ্ক নেই। তারা মনে করছেন যে প্রতি বছর এরকম পানি তারা কিন্তু দেখে থাকেন। তবে আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি বলছে যে এই যে নেত্রকোনা সহ দেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা রয়েছে, সেটি জানার পর তাদের মধ্যে কিছুটা আতঙ্ক কিন্তু কাজ করছে। তো জেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, স্থানীয় উপজেলা প্রশাসন, তারা যে বিষয়টি বলছেন যে নেত্রকোনা জেলায় যদি বন্যা দেখা দেয় তাহলে কিন্তু তারা সে বন্যা মোকাবেলা করার জন্য, মানুষের জানমাল রক্ষা করার জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে তারা গ্রহণ করেছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা জেলার যে 10টি উপজেলা এবং পাহাড়ি অঞ্চলে যে নদ নদী রয়েছে সেসব নদ নদীর পানির সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা চলে যাব নোয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনি আমাদেরকে একটু নোয়াখালীর যে নদ নদীর পানি বৃদ্ধির অবস্থা সে বিষয়ে যদি একটু বলতেন। জিয়া, আপনি যেমনটি বলছিলেন নেত্রকোনার কথা, তা আমি শুরুতে বলতে চাই যে নোয়াখালীতে গতকাল বিকাল থেকে আজ সকাল পর্যন্ত 192 মিলিলিটার বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টিপাতের ফলে কিন্তু নোয়াখালীর জেলা শহরে, বিশেষ করে নোয়াখালী পৌরসভার অধীন অনেক নিম্নাঞ্চল কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তেমনি আপনি একটি চিত্র দেখতে পাচ্ছেন জেলার ব্যস্ততম সড়কের একটি যে সড়ক আপনি দেখতে পাচ্ছেন যেটি মাইজদি পাবলিক কলেজ অথবা আল ফারুক স্কুল রোড নামে
পরিচিত এই সড়কের অবস্থা। এমনই চিত্র কিন্তু নোয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডের বিভিন্ন সড়কে রয়েছে। তো আসলে গতকালকে থেকে যে ভারী বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে নোয়াখালীতে কিন্তু গতবারের মতো যে জলাবদ্ধতা, যে ভারী জলাবদ্ধতা অথবা যে বন্যার রূপ নিয়েছিল পরে সেটি আশঙ্কা করছেন এখনই নোয়াখালীবাসী। আসলে যে এখনো পর্যন্ত প্রশাসন কিন্তু কার্যকর পদক্ষেপ যে জলবদ্ধতা নিরসনে সেটা আমরা দেখতে পাইনি। তো আমি এখন কথা বলবো একজন নাগরিক অধিকার আন্দোলন নোয়াখালীর যুগ্ম আহ্বায়ক নুরুল আলম মাসুদের সাথে। আমি তার কাছে জানতে চাইবো, যিনি কিন্তু গতবার বন্যা নিয়ে অসংখ্য কাজ করেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে গিয়েছেন, আসলে প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ আমরা এখনো দেখতে পাইনি। তারপর অভিজ্ঞতা থেকে এই জলাবদ্ধতা বা বন্যা থেকে নিরসনের জন্য প্রান্তিক ভাবে কি করা উচিত বলে মনে করেন সমন্বিত ভাবে? ধন্যবাদ। প্রথমত, গত বছর যে বন্যা হয়েছে সে বন্যার অভিজ্ঞতা থেকে সরকার তাৎক্ষণিক জেলা প্রশাসক নোয়াখালী বন্যা নিরসন কমিটি নামে একটা কমিটি করেছে এবং সেখানে একটা লম্বা তালিকা তৈরি করেছে বিভিন্ন সরকারি দপ্তরের সাথে আলোচনা করে কি ধরনের কাজ করা যেতে পারে। কিন্তু সেই তালিকার বা যে কাজগুলো বাছাই করা হয়েছে তার বেশিরভাগ কাজই হচ্ছে যার সাথে আর্থিক সম্পর্ক রয়েছে, তার সাথে নীতিগত সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের কোঅর্ডিনেশনের প্রয়োজন রয়েছে। তো যেহেতু এটা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনাও ছিল, সুতরাং সে কাজগুলো যদিও সরকার তালিকাবদ্ধ করেছে, কিছু তাৎক্ষণিক কাজ করারও চেষ্টা করেছে, খাল পরিষ্কার, কোথাও বাঁধ কেটে দেওয়া, কিন্তু সেইগুলো আসলে পর্যাপ্ত ছিল না। আর এটা না থাকার আর একটা কারণ হচ্ছে, যেহেতু যে সময় গত বছর বন্যা হয়েছে তার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যদি আমরা দেখি তাহলে হচ্ছে আসলে বাংলাদেশে একটি রাজনৈতিক সংকট বিরাজ করছে এবং নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সেখানে অর্থায়নের যে বিষয় রয়েছে সে বিষয়গুলোর কারণে আসলে এটা দীর্ঘতর হচ্ছে। আর একটি জিনিস হচ্ছে যে সেটি হচ্ছে যে গত বছরের বন্যার আলোকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে গত বছরের বন্যায় যে বিষয়গুলো, যে জায়গাগুলো ডুবে নেয় এবছরের বন্যায় সেই জায়গাগুলো ডুবে গেছে। তার মানে হচ্ছে মানুষ নিজের রাস্তা উঁচু করে ফেলছে কোনো পরিকল্পনা ছাড়া। সুতরাং এখানে একটি সামগ্রিক পরিকল্পনা প্রয়োজন আসলে। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যে একটি সামগ্রিক পরিকল্পনার কথা বলেছেন, প্রশাসনের সাথে যে অন্যান্য বেসরকারি প্রশাসন রয়েছে সেগুলোর একটি সমন্বয়ের কথা তিনি বলেছেন। তো শহরবাসী এখনই কিন্তু একটি জোরালো দাবি রয়েছেন, সামনে যে বন্যা, এই বন্যা থেকে তারা রোধকল্প প্রশাসন এখানে কার্যকর পদক্ষেপ তারা দেখতে চান। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। তোয়া। কুমিল্লার গোমতী নদীর পানি বাড়ছে, ডুবতে শুরু করেছে দুপাশের চর। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, চরের মানুষদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং কি বলছে এ বিষয়ে প্রশাসন, জানাবেন আমাদেরকে। তহা, আপনি যেটা বলছিলেন আসলে কুমিল্লার যে গোমতী যে দুঃখ সেটা এবারও মনে হয় আসলে দেখা দিচ্ছে। আসলে কুমিল্লা মানুষ সবাই আতঙ্কিত, কারণ হঠাৎ করে গতকাল থেকে পানি বৃদ্ধি পেয়েছে। এবং সেদিক থেকে যদি বলি, কুমিল্লা আসলে টানা বৃষ্টি হওয়ার কারণে ত্রিপুরাতে ডলফানি আসলে কুমিল্লার এই শহরে পানি উঠেছে। এবং যে কথাটা বলছিলেন তো আপনি, আসলে চরে যে মানুষ থাকে গতবার আমরা দেখেছি তাদেরকে পুনর্বাসন যে ব্যবস্থা আসলে এখন পর্যন্ত করা হয়নি। তবে এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন এখন আতঙ্কিত হওয়ার মতো তেমন কিছু হয়নি। তবে আমরা সতর্ক রয়েছি এবং আমরা দুই পারের যারা চরবাসী মানুষ রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, তাদেরকে বলছি আগে থেকে তারা যাতে সরে যায় এবং তাদের পুনর্বাসন ব্যবস্থা করার জন্য যে প্রকল্প হাতে নিয়েছে সেটি বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করছেন। তবে একটা বিষয় আমি জানিয়ে রাখি, কুমিল্লার যে দুঃখ তারা বলে গোমতী নদী, আসলে এটার কারণ হচ্ছে কুমিল্লার যে নদী গোমতী নদী ড্রেজিং না করার কারণে আসলে আজকে নাব্যতা নাই নদীর, সেইখানে পানিতে আসলে চর ডুবে যায়। এবং তার থেকে বড় বিভীষিকাময় হচ্ছে চরের যে গোমতী নদীর চর মাটি খেগুলো আসলে কেটে নিয়ে যাচ্ছে এবং সেটা প্রশাসন আসলে চেষ্টা করছেন। তো তারা বলছেন যে আমাদের জনবল সংকটের কারণে আমরা প্রতিনিয়ত আসলে এই অভিযান অব্যাহত রাখতে পারি না। তবে সেই কারণেই কুমিল্লার যে গোমতী নদী যে এবার বড় ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে আশঙ্কা রয়েছে। এবং গতবারে বন্যা জানেন কুমিল্লা কি হয়েছিল 17টি উপজেলায়, এবং সেই সাথে কুমিল্লার দুই পারের চরে আসলে দুই পাশেই, যদি কুমিল্লা শহরের সাথেই কুমিল্লা গোমতী নদী এবং নদীর ওই পারে বুড়িচং থেকে শুরু করে সকল যে এরিয়া রয়েছে সকল এরিয়া মানুষের 10-12 লক্ষ লোকের আসলে বসবাস। এবার তারা আতঙ্কিত রয়েছে যে কুমিল্লা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। আগে থেকে সরকার যদি পরিকল্পনা না করে তাহলে এবার বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে কুমিল্লার এই গোমতী নদীর থেকে। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লার যে সাধারণ মানুষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখনই সরকার এবং জেলা প্রশাসন থেকে শুরু করে যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা সকলে যদি এখনই এই ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আবার কুমিল্লা বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। সেদিক থেকে যদি বলি, কুমিল্লা
সাধারণ এবং সচেতন মানুষ যারা বলছেন, দুই পারে যে মানুষগুলো রয়েছে তারা বলছেন যে আতঙ্কিত না হয়ে সকলে একযোগে সহযোগিতা করবেন এবং কাজ করবেন, সেটাই প্রত্যাশা করছেন সকলে। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার এই গোমতী নদীর এই ভয়াবহতা আসলে কেউ আর দেখতে চায় না। তারা বলছেন কুমিল্লা গোমতী নদী যদি দুঃখ হয়ে না ওঠে সেই দিনের প্রতি দৃষ্টি কামনা করছেন। এই ছিল কুমিল্লা থেকে গোমতী নদী নিয়ে সর্বশেষ তথ্য। তহাফরুজ। জামালপুরে দেওয়ানগঞ্জে ঝিঝিরাম নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তলিয়ে যাচ্ছে লোকালয়। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং এ বিষয়ে কি বলছে প্রশাসন এবং সেখানকার স্থানীয় লোকজন, আমাদেরকে জানাবেন। তোয়া যেটি বলছিলেন যে মূলত এই ঝিঞ্জিরাম নদীতে পাহাড়ি ঢল এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে নদীর যে পানি সেটি বৃদ্ধি পেয়েছে এবং এই নদীর পানি বৃদ্ধির ফলে একদিকে যেমন ফসলি জমিগুলো তলিয়ে যাচ্ছে, অপরদিকে এই নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। আপনাদের যদি একটু আমি বলি যে এই ভাঙন দেখা দেওয়ার কারণে আমরা দেখেছি যে এই জামালপুরের বিশেষ করে দেওয়ানগঞ্জের ঝিঞ্জিরাম নদীর পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে, এখানে যদি বলি যে পাথরের চর এবং গোয়ালকান্দা, সানন্দবাড়ি সহ এই নদীর চতুর্পাশে অর্থাৎ নদীর পার্শ্ববর্তী যে এলাকাটি রয়েছে বিভিন্ন স্থানে এই ভাঙন দেখা দিয়েছে এবং এই ভাঙন দেখা দেওয়াতে আমরা দেখেছি কয়েকদিনে প্রায় কিছু বাড়িঘর কিন্তু ভাঙনের কারণে ভেঙে চলে গেছে নদীর গর্ভে। পাশাপাশি যেটি বলছি যে আসলে এই অঞ্চলের মানুষগুলো মূলত যারা নদীর পার্শ্ববর্তী থাকে তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা কথা বলতে চাইবো এখানে স্থানীয় একজন ইউপি সদস্য রয়েছে। আসলে এই যে নদী ভাঙন শুরু হয়েছে এবং নদী ভাঙনের ফলে আপনাদের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়টা একটু আমরা জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ মাসুদ করিম, ডাক নাম হলো জীবন, 9 নং ওয়ার্ড। প্রতি বছর এই বন্যার সিজনে মৌসুমে পাহাড় থেকে নেমে আসে ঝর্ণার পানিতে প্রবল স্রোতের সৃষ্টি হয়, যার কারণে আমাদের পাথরেশ্বরের গ্রামটাও বিলীন হয়ে গেছে এবং তৎসঙ্গে যে গোয়ালকান্দা নামে একটা গ্রাম আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই গোয়ালকান্দা গ্রামটিও এই নদীর খরস্রোতের কারণে প্রতিদিনই এভাবে বাড়িঘর ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। এই হলো আমাদের নদীর অবস্থা। আমরা ইতিপূর্বেও আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, কিন্তু আমরা কোনো সাড়া শব্দ পাইনি। এভাবে যদি প্রতি বছর আমাদের এই গ্রামটি এইভাবে ভেঙে যায় নদীর স্রোতে, তাহলে এই এলাকার মানুষজনের থাকার আর কোনো জায়গা নাই। আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে যাতে আমাদের এই গ্রামের একটা প্রতিকারের ব্যবস্থা করা হয়, এই দৃষ্টি আমি কামনা করছি আপনাদের কাছে। জি, এই যে যেমনটি আসলে শুনছিলেন যে এই নদীর তীরবর্তী যে মানুষ রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত প্রচুর পরিমাণে আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলেছে সকাল 9টা পর্যন্ত গোয়ালকান্দা যে পয়েন্টটি রয়েছে ঝিঞ্জিরাম নদীর, সেই পয়েন্টে আমরা যেটি শুনেছি যে আমাদের যেটি জানিয়েছে যে সে 25 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে, এই 25 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু বিপদসীমার এই পানি প্রবাহিত হচ্ছে। এবং আরো যদি বলি যে আমরা কথা বলেছিলাম দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি যেটা বলেছেন যে আসলে তাৎক্ষণিকভাবে প্রকল্প বাস্তবায়ন অর্থাৎ উপজেলা থেকে কিছুটা বরাদ্দ দেওয়া হয়েছে এই অঞ্চলের জন্য, সেটি সামান্য শুধুমাত্র জিও ব্যাগ ডাম্পিং এর জন্য। এবং এছাড়া যেটি বলে আমরা কথা বলেছি উপজেলা এবং জেলা পর্যায়ে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে মূলত এই ঝিঞ্জিরাম নদীর 12 কিলোমিটার জুড়ে যে নদীর দুই পাশ রয়েছে সেখানে 12 কিলোমিটার একটি স্থায়ী বাঁধের জন্য আবেদন করা হয়েছে, সেটির কার্যক্রম চলছে। আসলে এই ছিল নদী ভাঙন কবলিত ঝিঞ্জিরাম নদী থেকে সর্বশেষ খবর। খানাখন্দে ভরপুর সাভারের হেমায়তপুরের ট্যানারি শিল্পে যাতায়াতের সড়কটি, যে কারণে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাচ্ছেন এই সড়ক ব্যবহারকারীরা। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ানি মনিমন। সামনে ঈদ, সড়কে ঘরমুখ মানুষের চাপ বাড়বে, তো এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়তপুরের পদ্মার মোড় এলাকায় এবং এই যে আমি যে সড়কটিতে রয়েছি এই সড়কটি দিয়ে কিন্তু এই যে ট্যানারি শিল্প যেটি রয়েছে সাভারে, সেই ট্যানারি শিল্পের কিন্তু একমাত্র প্রবেশদ্বার হচ্ছে এই সড়কটি। এবং এই সড়কের যে দিনের যে প্রতিদিনের যে ব্যস্ততা, সেই ব্যস্ততার কিন্তু আরো কয়েক গুণে বেড়ে যাবে যেহেতু সামনে কোরবানির ঈদ রয়েছে সেই ঈদে। এবং এই যে সড়কটি, সড়কের কিন্তু বেহাল দশা, পুরো সড়কটি খানাখন্দে ভরা এবং এই খানাখন্দের কারণে এখানে যারা এই সড়কটি ব্যবহার করে
করেন, প্রতিনিয়ত কিন্তু তারা নানা ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন। এবং এখানে যেহেতু দুই পাশে যেহেতু কলকারখানা রয়েছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, তাই এই সমস্ত শিল্প প্রতিষ্ঠানের যে শ্রমিকরা ছুটির পরে বা কর্মস্থলে যোগদানের সময় যখন আসেন, তখন কিন্তু তারা এখানে দুর্ঘটনার শিকার হন। আমরা এই যে এখন যে চিত্রটি দেখাচ্ছি আপনাদের, দেখেন যে একটি কিন্তু 3 চাকা 3 হুইলার কিন্তু এখানে এসে এই যে সড়কে যে খানাখন্দ সেখানে কিন্তু আটকে যাচ্ছেন। এবং এভাবেই কিন্তু প্রতিনিয়ত এই সড়ক যারা ব্যবহার করছেন তারা কিন্তু দুর্ঘটনার কিন্তু শিকার হচ্ছেন। এখানে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম যারা এই সড়ক দিয়ে নিয়মিত এখানে যারা চালক রয়েছেন, পরিবহন চালক, তাদের সাথে তারা যেমনটি বলছেন যে এখানে একটু বৃষ্টি হলেই কিন্তু এখানে পানি জমে যায় এবং এই পানিতে কিন্তু তারা কিন্তু এই পানি এবং এই খানাখন্দের কারণে কিন্তু প্রায় সময় কিন্তু তারা দুর্ঘটনার কবলে পড়েন। এবং স্থানীয় যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এই সমস্যাটি কিন্তু তারা দীর্ঘদিন ধরে পোহাচ্ছেন, তবে কোনো কেউ কিন্তু এখনো পর্যন্ত এটির বিষয়ে কিন্তু উদ্যোগ নেয়নি। আর যেহেতু সামনে ঈদ আসছে, এই সড়কের ব্যস্ততা কিন্তু আরো কয়েক গুণে বাড়বে, যেহেতু এখানে টাঙ্গারি শিল্প কিন্তু এই এলাকায় অবস্থিত। সেই ব্যস্ততা উপলক্ষে কিন্তু এখনই কিন্তু এই বিষয়ে জোরালো ভাবে কিন্তু উদ্যোগ নেওয়া দরকার, যেন দ্রুত এই সড়কটি সংস্কার করে যেন এই সড়ক যারা ব্যবহার করে তাদের যেন নির্বিঘ্নে যেন এই সড়কটি যেন পরিচালনা করা হয়। আমরা উপজেলা ইঞ্জিনিয়ার সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তারা ইতিমধ্যে সড়কটি দিয়ে কিন্তু তারা পরিদর্শন করে গিয়েছেন এবং এই সড়কটির ব্যাপারে তারা হয়তো খুব শীঘ্রই কিন্তু সিদ্ধান্ত নেবেন এবং এই সিদ্ধান্তের কবে নাগাদ দিবেন এবং কবে নাগাদ এই দুর্ভোগ থেকে এই অঞ্চলের মানুষ মুক্ত পাবে, সেটি কিন্তু এখন এই এলাকার যারা বসবাসকারী এবং যারা দুর্ভোগের প্রতিনিয়ত শিকার হচ্ছেন তারা বলছেন যে সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে সাভারের এই বেহাল সড়কের সর্বশেষ তথ্য। তোয়া।